বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই ভিডিওটা করা যে উদ্দেশ্য সেটা হলো বর্তমানে বাংলাদেশে বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনের নিয়ে যে অস্থিতিশীলতা সেই বিষয়ে শুরুতেই যে ব্যাপারটা বলবো সেটা হলো এই বৈষম্য বিরোধী কোঠা আন্দোলনটা হয়েছিল কেন, যেন বাংলাদেশের এই কোটা ব্যবস্থাটা না থাকে এবং হাইকোর্টের রায় অনুসারে বাংলাদেশে এখন 93% মেধার ভিত্তিতে চাকরি হবে এবং 5% মুক্তিযোদ্ধাদের সন্তানদের, 1% ক্ষুদ্র নৃগোষ্ঠী আর 1% তাদের শারীরিক অক্ষমতা রয়েছে এবং তৃতীয় লিঙ্গের। এখন কথা হলো ব্যাপারগুলো কিন্তু খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে। কথা হলো যে কোঠা নিয়ে আন্দোলন হলো, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 149 জন সমন্বয়ক ছিল, আরও অনেক সদস্য ছিল, তারা আন্দোলন করেছে। কিন্তু এই যে এখন যে সরকার ব্যবস্থাটা আছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারে এই কোঠা বিরোধী যে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনটা, সেই জায়গা থেকে 2 জন উপদেষ্টা জায়গা পেল। এটা কি মেধার ভিত্তিতে পেয়েছে না কোঠার ভিত্তিতেই পেল? তাহলে তারা তো বলতে পারতো যে না, আমরা সকলেই আমরা একটা রোডম্যাপ দেব, আমরা বলবো এইভাবে করতে হবে, সেইভাবেই আমাদের সবাইকে সমন্বয় করে আমরা এরকম একটা, আমাদের যারা আন্দোলনের অংশীদারিত্ব আছে, আমরা সকলে একটা বোর্ডের মাধ্যমে আলোচনা করব, আমরা যে রূপরেখা দেব আপনারা সেটা বাস্তবায়ন করবে, তাহলে এটা মেধার ভিত্তিতে হতো। তো এরা যে এখন উপদেষ্টা হয়েছে সেটা কি মেধার ভিত্তিতে হয়েছে নাকি সেই কোটার ভিত্তিতে হয়েছে? আরেকটা প্রশ্ন, সারা বাংলাদেশে কোটা আন্দোলন করেছে কত সাধারণ ছাত্র ছাত্রী, সকলেই করেছে। এরা তাহলে এখন কোথায় কে আছে? মিডিয়ার মধ্যে ফোকাস তো সেই 5 থেকে 6 জন যারা মিডিয়া এখন দাপিয়ে বেড়াচ্ছে। আচ্ছা, তারা যে নীতির কথা বলেছিল এই হবে সেই হবে, আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলি, সেটা হলো আসিফ নজরুল সাহেব বলেছিল বাংলাদেশে 26 লক্ষ সরকারি কর্মসংস্থান দখল করে আছে ভারতের লোকজন। এত লোকজন, বাংলাদেশের এত লোক, কত প্রশাসনিক ক্যাডার, পুলিশে আছে, সিভিলে আছে, অনেক জায়গায় থেকে তারা পদত্যাগ করলো। তো ইন্ডিয়া থেকে যারা চাকরি করতেছে তারা কয়জন পদত্যাগ করলো এবং তাদের কোথায় কি হলো, এটা নিয়ে তো কোনো সুনির্দিষ্ট সংখ্যা আসিফ নজরুল সাহেব দেখাইতে পারলো না। এটার ব্যাপারটা কি, এটাও কিন্তু মাথায় নিতে হবে। এখন আরেকটা কথা চিন্তা করে দেখেন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জন্য আপনার আমার ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, যাদের উপর নির্ভর করে আগামীর বাংলাদেশ গঠন করা হবে, তাদের ভবিষ্যৎ এখন কোথায়? তারা কি এখন যেভাবে রাস্তায় নেমে যা করছে, এই শিক্ষাটা কি তাদের আগামী ভবিষ্যতের জন্য খুব ভালো হলো নাকি খারাপ হলো, সেটাও কিন্তু লক্ষ্য করতে হবে। এখন আসি 15ই আগস্ট। আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, ওই আন্দোলনের সময় পুলিশ যদি কারো ফোন চেক করতো, অনেক লোক আমরা বলছি এইটা কেন চেক করবে, এবং আইন ও সালিশ কেন্দ্রের এখন যে দায়িত্বে আছে আমাদের পান্না সাহেব, তিনি রিট করলেন হাইকোর্টে যায়, যে তিনি বললেন বিশ্বযুদ্ধের সময় কার ডায়েরি নাকি খুলে দেখে নাই,
তাহলে ফোন কেন দেখবে? আমার কোশ্চেন এই সুশীল সমাজের কাছে, আপনারা যারা তখন যায় রিড করলেন হাইকোর্টে, গতকালকে ধানমন্ডিতে যেটা হলো, জনসাধারণের মোবাইল শুধু দেখা না, তাদের ফেসবুকে যে সেটিং সহ চেক করা হলো, এইটা কি তাহলে শোভনীয়? এখন আপনাদের গণতন্ত্র কোথায়? এখন তো একটা রিট আপনারা করলেন না। আর আরেকটা খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হলো গণমাধ্যম ভাই বোনদের কাছে, আপনারা কোথায় কোথায় বলতেন আপনাদের স্বাধীনতা নাই, বলতে পারেন না, করতে পারেন না। কালকে মাইকিং করে বলা হলো ধানমন্ডি 32-এ যে আপনার কোনো সাংবাদিক ভাই বোনেরা কেউ ছবি তুলবেন না, ভিডিও করবেন না। এইটা নিয়ে তো আপনারা কোনো নিউজ করলেন না। আরেকটা গুরুত্বপূর্ণ যে ইস্যুটা, ধানমন্ডি 32-এ গতকালকে কেন কাঁটাতারের বেড়া দিল, কে দিল, কি জন্য দিল, এটা নিয়ে এত কেউ কোনো পত্রিকায়, কোনো অনলাইন মিডিয়ায় কোথাও কোনো পাবলিশ হতে দেখলাম না। এর নাম কি স্বাধীনতা? বঙ্গবীর কাদের সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হলো। আরেকটা ছোট্ট একটা কোশ্চেন রেখে যায় আপনাদের কাছে, যে বয়স্ক লোকটাকে মেরে একদম জামা বিবস্ত্র করে তাকে নাচ করানো হলো, যদি এটা আপনার ভাই হতো, আপনার বাবা হতো, আপনার দাদা হতো, তাইলে আপনি কি করতেন? এই জিনিসটা আপনি প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে। আমি বলছি না যে হ্যাঁ ঠিক আছে, ধরে নিলাম যে গত 15 বছর আপনারা খুব অশান্তিতে ছিলেন, এখন তো শান্তিতে আছেন। গতকালকে আমার একটা বোনকে রেপ করা হলো, এখন তো শান্তিতে আছে। সবাইকে লাঞ্ছিত করা হচ্ছে, ব্যবসা বাণিজ্য সেইখানে লুটপাট, একটা বাংলাদেশকে একটা লুটতরাজে পরিণত করেছে। এখন আমাদের জাতির বিবেক কোথায়? আগামীতে যদি এইভাবে চলতে থাকে প্রত্যেকটা জায়গায়, আপনি প্রথম দিন গেলেন, এই নাইস সাহেব আর আসিফ সাহেবকে বলবো যে আপনারা তো সেই আগের মতোই আছেন, আপনাদের তো মানুষ পরিবর্তন চায়। আপনি রাইসা কি করতেছেন, অমুকের নাম থাকা যাইব না, তমুকের নাম ওটা থাকা যাইব না, এইটা তো না। আপনাদের কাছে আপনারা চাচ্ছেন নতুনত্ব করবেন, কি নতুন করছেন আপনারা? ওই শেখ হাসিনার নাম পরিবর্তন করছেন, এটা কি নতুন করছেন? আপনি চেয়ারে বসে আছেন, হ্যাঁ এখন আপনি ধরে নিলাম দায়িত্ববান জায়গায় আছেন, কিন্তু হ্যাঁ এই দায়িত্ববানটা কিন্তু আপনি কোটায় পেয়েছেন, তা না হলে কিন্তু আপনি দায়িত্বটা নিতেন না। আপনি একটা বোর্ড গঠন করতেন, আপনি এটা রোড ম্যাপ দিতেন, তা না দিয়ে আপনি দায়িত্ব নিলেন, ঠিক আছে মাইনে নিলেন। নেওয়ার পরে আপনার জানতে হইব, আকরাম সাহেব যখন দাঁড়াইলো, আপনি যে বিসিবিতে বসলেন, যে ক্রীড়া মন্ত্রণালয়ে বসলেন, যার জন্য আজকে এত সমৃদ্ধ ক্রীড়া মন্ত্রণালয়, যেটা ক্রিকেটটাই তো আমাদের এখন সবচেয়ে জনপ্রিয়, কার হাত ধরে কোথায় থেকে উত্থান হয়েছে? আপনি মনে হয় ওই আগের খেলাগুলো দেখেন না, যে টপিকতে আকরাম সাহেব 4 মাইরে বাংলাদেশকে জিতিয়েছিল, সে দাঁড়িয়ে আপনি নাম পরিচয় দিল, আপনি হ্যান্ডশেক করতে পারতেন, আপনি পরিচয়টা হয়ে নিতে আপনি ছোট হইতেন না, আপনি বড় হইতেন। এই যা শুরু করছেন, এইভাবে যদি চলতে থাকে দেশ অন্ধকারে যাইতে আর বেশি সময় লাগবে না। আপনারা ভবিষ্যৎ গড়বেন, ভবিষ্যৎ প্রজন্মে যাদের দ্বারা গঠিত হবে, যারা ভবিষ্যৎ প্রজন্মের আলোর ভর্তিকা, সেই কিশোর কিশোরীদের আপনারা রাস্তায় নামিয়ে, প্রত্যেকটা রাস্তায় ট্রাফিক সিগন্যালে মনে হয় যে টিকটক, মানে ফোন আর টিকটকের মাধ্যমে চলছে। এদেরকে তো আপনার পড়াশোনা নিজের স্বার্থ দেখতেছেন, 4-5 জন লোক, আপনাদের ড্রেস আপ চেঞ্জ হয়ে গেছে, গেট আপ চেঞ্জ হয়ে গেছে, চলাফেরা চেঞ্জ হয়ে গেছে, পাইছেন গাড়ি, পাইছেন বাড়ি, এদের কি করছেন? এদের জন্য কি করতেছেন আপনারা? এই ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাবে? দুঃখিত। নাকি সাধারণ তো নিজের স্বার্থের জন্য, স্বার্থ হাসিলের জন্য এদের কথা ভুলে গেছেন আপনারা? এইটা কিন্তু মাথায় রাখতে, এরকম ভাবে এই ছোট ছোট যে বিষয়গুলো হতে পারে আপনার কাছে ভালো লাগতে পারে, খারাপও লাগতে পারে, কিন্তু ব্যাপারগুলো একবার হলেও চিন্তা করবেন। গতকালকে আমাদের ছাত্রলীগের সুন্দর একটা প্রোগ্রাম ছিল, সেখানে কি করলেন, আমাদের ডাকে সারা বাংলাদেশ থেকে, বিশেষ করে ঢাকার আশেপাশে থেকে
গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, সেই কিশোরগঞ্জ থেকে নেতাকর্মী আসছে, সেই গাইবান্ধা থেকে আসছে, নাটোর থেকে আসছে, সকলেই এখানে আসছে। মানিকগঞ্জের অনেক নেতাকর্মী ঢাকায় এসে উপস্থিত হইল। আপনারা কি করলেন? সেখানে লাঞ্ছিত করলেন। এই কি স্বাধীনতা? এই কিছু প্রশ্ন, আরো অনেক কথা আছে, আস্তে আস্তে আমি বলবো। কিছু প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, এই অ্যান্সারগুলো একবার হলো মাথায় একটু চিন্তা করবেন ঘুমানোর আগে। আজকের মতো বিদায়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।